আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের তোমাদের যে ম্যাথ পরীক্ষার জন্য যে এনসিটিভি যে প্রশ্নটা ছিল, দেখা যাচ্ছে যে এনসিটিভি প্রশ্ন থেকে অনেক কিছু কমন পড়তেছে। তো আমি তোমাদেরকে এনসিটিভি প্রশ্নের যে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই আমি এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো, তোমাদের এনসিটিভি খ বিভাগে তোমাদের প্রথমে তো তোমাদের এমসিকিউ এক কথা থাকবে। এমসিকিউ এক কথার জন্য আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিও প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিবা। তো তোমাদের খ বিভাগে 13টা ম্যাথ থাকবে। এই 13টা ম্যাথ এখানে অনেক ইম্পর্টেন্ট। আমি ম্যাথগুলো সবগুলো ম্যাথে দিয়েছি দৃশ্যপট নির্ভর সহ। দেখো, এগুলো 13টা ম্যাথ থাকবে দৃশ্যপটবিহীন। ওকে, দেখো তোমরা কিভাবে করবা। স্কুলে ছাত্র আছে 350 জন, 300 জন ছাত্রী আছে। তো ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? তাহলে দেখো, আমরা লিখবো ছাত্র 350 জন, ছাত্রী লিখবো 300 জন, যে কোনো শতকরা ব্যবহার করবা। কোনটা কতজন করা আছে এটা লিখবা। বলছে ছাত্রীর সংখ্যা মোট শিক্ষার্থীর কতজন, তাহলে আগে মোট শিক্ষার্থী আমরা বাইর করছি, যোগ করে ফেলবো। ওকে, 350 আর 300 যোগ করলে 650 হয়ে যায়। তাহলে ছাত্রীদের মোট তার মানে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত হবে? তাহলে শতকরা বের করব, মোটটা সবসময় নিচে দিব, আর যারটা যাবে শতকরা, ছাত্রীদের সংখ্যা চাইছে, ছাত্রী ছিল 300, তাহলে মোটটা নিচে দেবো, 300 উপরে দেবো, গুণন 100 দিব। ওকে, তাহলে এটা দিলে আমাদের কত হবে? 46.15% হবে। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা, কোনো ঐকিক নিয়ম লাগবে না, এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। নেক্সট তোমাদের অ্যান্সারটা হলো 46.15%। নেক্সট তোমাদের ম্যাথটা দেখো। তো সেখানে দেখো, 8 জন লোক 30 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা আমরা বের করব। তাহলে এখানে দেখো কিভাবে করবো তোমরা, যে 8 জন লোক কাজটি করতে পারে কয় দিনে? দেখো 30 দিনে, যেহেতু আমরা দিন বের করব এই জন্য দিনটাকে আমরা এই পাশে রাখবো। তাহলে লিখবো 8 জন লোক কাজটি করে 30 দিনে। তাহলে একজন লোক কাজটি করতে পারবে কত দিনে বলো তো? একটা কাজ যখন 8 জনে করে, সেই কাজটা যদি একজনে করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই বেশি দিন লাগবে। এই জন্য আমাদের গুণ হয়েছে। অনেকে মনে করে এখানে ভাগ দিয়ে দিবে, এটা করা যাবে না, দেখতে হবে বেশি নাকি কম। বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়। তাহলে 8 জন লোক যে কাজ 30 দিনে করে, একজন লোক করতে অনেক তার বেশি দিন লাগবে। ওকে, এই জন্য আমরা গুণ দিয়েছি। তাহলে 12 জন লোক কয় দিনে করতে পারবে? তাহলে 12 জন লোক আবার যদি সেই কাজটা করে, একজনে যেটা করবে 12 জনে করতে আরো কম দিন লাগবে। এই জন্য 12কে আমরা ভাগ আকারে দিয়েছি। ওকে, তোমরা যদি ক্যালকুলেটরে 8 আর 30 গুণ করে 12 দিয়ে ভাগ দাও, দেখবা 20 বের হয়ে যাবে। হ্যাঁ, 3 8 24, 12 দিয়ে ভাগ দিলে এটা 20 হয়। উত্তর 20 দিন। এবার দেখো, সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেমি, কার উচ্চতা বেশি? তো এখন এখানে দেখা যাচ্ছে 50 ইঞ্চি আর একজনের সেমি, তাহলে দুইটাকে আমার একই এককে বানাইতে হবে, তাহলে আমরা বলতে পারবো না। তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম সানির উচ্চতা 50 ইঞ্চি। ওকে, এখন আমরা জানি, দেখো 50 আমরা 1 ইঞ্চি মানে জানি 2.54 সেমি, তাহলে আমরা 50-এর সাথে 2.54 গুণ দিব। ওকে, তাহলে আমরা কি পাবো? সেন্টিমিটার পেয়ে যাবো। এটা মনে রাখবো, 1 ইঞ্চি 2.54। তাহলে এটা গুণ করলে 50-এর সাথে 2.54 127 সেমি হয়ে যায়। তাহলে এবার অনেকের উচ্চতা কত? দেখো 120 সেমি, তাহলে বোঝাই যাচ্ছে কার। তাহলে সুতরাং কার উচ্চতা বেশি? সানির উচ্চতা অনেকের উচ্চতার চেয়ে বেশি। তোমরা লিখতে পারবা, যেহেতু 127-এর দিকে বড় চিহ্ন দিয়ে 120, তারপরে লিখতে পারবে, আমি ডাইরেক্ট লিখে দিতে পারবা। এবার দেখো, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব 4.5 মিটার ও 449 মিটার। তো দুজনের মধ্যে কে জয়ী হবে? তো দেখো, দেওয়া আছে, দেখো হাসানের অতিক্রান্ত দূরত্ব কত? 4.5 মিটার। তাহলে দেখো এখন, তাহলে আমরা এটাকে আমরা সেন্টিমিটারে বানাবো, কারণ এটা পরেরটা দেখো সেন্টিমিটারে আছে। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। মিটার বড়, সেন্টিমিটার ছোট। মনে রাখবা, ছোটটা বের করার সময় গুণ দিতে হয়, আর বড়টা বের করার সময় ভাগ দিতে হয়। 1 মিটার 100 সেন্টিমিটার, আমরা 4.5-এর সাথে 100 গুণ দিয়েছি, গুণ দিলে 450 হয়। আর কিরণের অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 449। এই দেখো, যথাক্রমে মানে প্রথম যে হাসানের হলো এটা, আর কিরণের হলো এটা। কিরণের হলো 449। তাহলে বোঝাই যাচ্ছে কি, কে অতিক্রম করেছে? হাসান 1 সেমি দূরত্ব বেশি অতিক্রম করছে, তাই হাসান জয়ী হবে। তুমি এখানে বিয়োগ করে দেখাইতে পারবা, না হলে ডাইরেক্ট লিখতে পারবা, হাসান জয়ী হবে, এইভাবে লিখে দিলেই হবে। ওকে, ম্যাথ যত পেঁচা বা যত বেশি ভাষা আনতে যাবো, তত ম্যাথ মনে থাকবে না। তারপরে দেখো, এরপরে কাজটা কি দেখো, যে একটি খাতার মূল্য x টাকা, একটি কলমের মূল্য y টাকা হলে 4টি খাতা 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে কিভাবে করব আমরা? দেখো, দেওয়া আছে হলো কি, দেখো যে একটি খাতার মূল্য x টাকা, একটি খাতার মূল্য x টাকা, একটি কলমের মূল্য y টাকা। এখন 4টি খাতা 6টি কলমের মূল্য বলছে, তাহলে একটি খাতার মূল্য x, তাহলে আমার এই 4টি খাতার মূল্য কত হবে? 4x। আবার দেখো, একটি কলমের মূল্য y, তাহলে আমার 6টি কলমের মূল্য কত হবে? 6y গুণ করলে। তাহলে মোট মূল্য কত হবে, যেটা বীজগণিতের রাশি দেখাইতে বলছে? এই যে বীজগণিতিক রাশির মাধ্যমে মোট মূল্য দুইটা যোগ করে দিব, যে এই যে বীজগণিতিক রাশির মাধ্যমে 4টি খাতা 6টি কলমের মোট মূল্য, এই যে লাইনটা সব দেখে দেখে লিখছি। তারপরে তোমরা এই 4x আর যোগ 6y এটা আমরা লিখছি। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা। তাহলে উত্তর হলো
4x প্লাস 6y এত টাকা। এরপরে দেখো তোমাদের যে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1, তাহলে পিতার বয়স যদি 40 বছর হয় তাহলে পুত্রের বয়স কত? এখন দেখো তাহলে এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, পিতার পুত্রের বয়সের অনুপাত 4:1, তার ধরি পুত্রের বয়স y বছর। এখন দেখো তাহলে প্রশ্ন মতে কি হবে, তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, এটা আমরা জানি 4:1, মানে কি দেওয়া আছে যে পিতা পুত্রের বয়স অনুপাত 4:1। এখন আমরা পুত্রের বয়স চাইছে, পিতার বয়সটা দিয়ে দিছে, তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1। এখন আমরা ধরি পুত্রের বয়সটা y ধরে রাখলাম। এখন আমরা লিখবো পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, এই 4:1 যা আছে সব দেখে লিখছি। এখন পিতার বয়স কত? 40 বলে দেওয়া আছে। পুত্রের বয়স কত? আমরা ধরছি y, না ধরলেও প্রবলেম হইতো না, 4:1। এবার দেখো আমরা কি করব, মনে রাখবা অনুপাতের প্রথমটা উপরে চলে যায়, উপরে চলে যায়, তাহলে 40 উপরে y নিচে, এখানে 4 উপরে 1 নিচে। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, 4 আর y গুণ করলে 4y, আর 40 আর 1 গুণ করলে 40। ওকে, এই 4টা এপাশে গুণ চলে এপাশে ভাগ হয়ে গেছে। 40কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমার হবে 10। তাহলে পুত্রের বয়স কত? 10 বছর। ওকে, উত্তর হলো 10 বছর। এরপরের ম্যাথটা দেখো তোমাদের কি বলছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45, ছোট সংখ্যা যদি y হয় প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে একটা জিনিস দেখো আমরা কি করব, যে দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 45। এখন দেখো ছোট সংখ্যা কত? ছোট সংখ্যাটা হলো আমার y, তাহলে বড় সংখ্যাটা আমার কত হবে? মনে রাখবা ক্রমিক সংখ্যাগুলো সিরিয়ালি হয়, একটা 4 হলে, একটা 5, একটা 6 হলে, একটা 7। তাহলে আমি যদি ধরি একটা y, তাহলে বড়টা হবে y এর সাথে 1 যোগ, এই জন্য আমরা লিখছি y প্লাস 1। ক্রমিক সংখ্যা সবসময় এরকম করে একটা থাকলে তারপরটার সাথে 1 করে বাড়ে। তাহলে আমি দিলাম y, তাহলে বড় সংখ্যাটা হবে y প্লাস 1। এখন ওরা বলছে দুইটা যোগ করলে হবে 45। তাহলে আমরা তাহলে আমাদের সমীকরণ কত হবে? সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে সমীকরণটা হবে যে এইটা যোগ এইটা সমান সমান 45। ওকে, তো এটাকে আমরা একটু সমীকরণটা ঠিক করতে পারবো, ব্র্যাকেটটা আমরা বাদ দিতে পারবো। এই দুইটা যোগ করলাম, তো এটা ব্র্যাকেট বাদ দিয়ে দিই, ব্র্যাকেট না দিলেও কিছু হবে না, বাদ দিয়ে দিলাম। তো ব্র্যাকেট উঠাই দিলে y প্লাস এই যে y, এই প্লাস 1 সমান সমান 45। এখন দেখো y আর y যদি যোগ করি তাহলে 2y হবে, প্লাস 1 সমান সমান 45। তাহলে উত্তর কত? এই 2y প্লাস 1 45। এটা হলো আমাদের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এখন যদি বলতো সংখ্যাটি কত বের করতে, তাহলে তুমি 1 টের পাশে মাইনাস করে দিতা, পরে 2 দিয়ে ভাগ করে দিতা, y এর মান পাই দিতা, এক যোগ দিতা, তাহলে আরেকটা পাই দিতা, তাহলে দুইটা সংখ্যা এভাবে পাইতা। ওকে, এবার এখানে দেখো তোমাদের একটি সংখ্যার x এবং সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হবে। সংখ্যা x আর দ্বিগুণের সাথে 5 যোগ করলে সংখ্যাটির 3 গুণ হবে। তাহলে বলেছে সমস্যাটি চলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। তা ধরলাম সংখ্যাটি x, এখন বলছে x এর দ্বিগুণ, বলছে দ্বিগুণ মানে 2x। তো এখন দ্বিগুণের সাথে 5 যোগ করবো, এই যে 2x এর সাথে 5 যোগ হবে সংখ্যাটি 3 গুণ, সমান সমান এই যে x এর 3 গুণ 3x। ওকে, তাহলে এখানে আমরা সংখ্যাটি কিভাবে বের করবো দেখো, এখন দিয়ে আমরা এটাই জাস্ট সমীকরণটা আগে লিখছি, সমীকরণে প্রকাশ করছি, তারপর সংখ্যা বের করবো। তাহলে এখন আমরা আবার সমীকরণটা লিখলাম, লেখার পরে আমরা এই যে 3x টাকে এপাশে লিখলাম, এটাকে এপাশে লিখলাম, পুরো অল্টারনেট করে দিলাম। সম্পূর্ণ অল্টারনেট করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। ওকে, তারপর আমরা কি করব, আমরা এই 2x টা পাশে মাইনাস করে দেবো, 3x। আবার তুমি 3x টা মাইনাস করতে পারো, প্লাস 5 মাইনাস দিতে পারবা। দুই পাশে তখন দুইটা মাইনাস বের হবে, মাইনাস দুইটা কাটাকাটি করতে হবে, আর এটা করলে মাইনাসটা বের হবে না, এই জন্য আমি বের করছি। তো 3x এর পাশে এটাই পাশে। আবার দেখো এই প্লাস 2x এর পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে, 5 এর পাশে আছে তিনটা x থেকে দুইটা x বাদ দিলে একটা x হবে, সমান সমান 5। ওকে, তাহলে কি হলো, তার মানে আমাদের সংখ্যাটি বের হলো কত? 5। তাহলে উত্তর হবে 5। এরপরে দেখো এখন আমরা কি করবো দেখো, দুইটি ঘনকাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। এখন বড় বাক্সটিতে কয়টা ছোট বাক্স রাখা যাবে? যদি এরকম কোনো ম্যাথ বলে তাহলে মনে রাখবা একটার ভিতরে যদি একটা ঢুকাইতে চায় বা একটা দিয়ে যদি আরেকটা ভাঙ্গে আরেকটা বানাইতে চায়, তাহলে মনে রাখবা আয়তন বের করতে হবে। দুইটা আয়তন দিয়ে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ দিলে অঙ্ক হয়ে যাবে। ছোট বাক্সের উচ্চতা হলো 2, এখন বড় বাক্সের উচ্চতা 6। এখন আমি যদি বড় বাক্সের মধ্যে কয়টা ছোট বাক্স রাখা যায় এটা করতে যদি চাই, তাহলে আমরা উচ্চতা দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। ওকে, উচ্চতা দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে বড় বাক্সটি ছোট বাক্স রাখা যাবে 6/2, তাহলে আমরা হলো 3টি। ওকে, তাহলে কয়টা রাখা যাবে? 3টি। তো শিখাতে দেখো, এখানে দেখো কি বলছে, চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে পরিসীমা বের করব। তাহলে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। এখন দেখো দৈর্ঘ্য, তাহলে আমরা কিভাবে করবো দেখো, দেওয়া আছে আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য x+5 আর প্রস্থ দেওয়া আছে 3 মিটার। এখন তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে। এখন দেখো দৈর্ঘ্য কত? 2, দেখো দৈর্ঘ্য হলো x+5 আর প্রস্থ হলো 3 মিটার। ওকে, 3।
তাহলে আমরা যদি এটা করি তাহলে তোমাদের কত হবে, 2x, এক্স লিখছি 5 3 8 মিটার, ওকে 5 3 8, তাহলে এটাই হলো পরিসীমা, এটাই হলো পরিসীমা, একদম ইজি অঙ্ক। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের ম্যাথটা দেখো। দেখো কি বলছে, নিচের চিত্রটি লক্ষ্য করো, এটা একটা এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। এবার বিডির মান 6, বিডির মান 6, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 48। তাহলে এই লম্ব এডির মান কত? তাহলে আমাদের কি করতে হবে, এডি বের করতে হবে। এখন একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিডির মান যেহেতু 6, তাহলে সিডিও কিন্তু 6 হবে, ওকে, সিডি হবে 6 একক, কেননা সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা যখন লম্ব হবে তখন এটা সমান দুইটা ভাগে ভাগ করবে, ওকে। তাহলে বিডি যেহেতু 6, তাহলে সিডিও 6, তাহলে পুরোটা বিসি মানে 12। এখন এই পুরা ত্রিভুজে দেখো বিসি কত হবে, বিসি হবে বিডি যোগ সিডি, বিডি যোগ এই যে ডিসি, ডিসি বা সিডি একই জিনিস, যোগ করলে হবে 6 যোগ 6 সমান সমান 12, 12 একক। এখন দেখো একটা জিনিস, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি কত আমাদের, এই ভূমি হলো পুরা বিসি, আর উচ্চতা হলো আমার এখানে এডি, এখানে ভূমি আর এটা হলো উচ্চতা, তাহলে উচ্চতা এডি। তাহলে এখন হাফ ইন্টু 12 গুণন এডি, কারণ এই যে আমরা দেখছি ভূমির মান 12, তাহলে হাফ, এই যে 2 দিয়ে 12কে যদি আমি কাটি, যেহেতু 12 উপরের সংখ্যা 2, নিচের সংখ্যা 6 হবে, 6 আর এডি হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 6 এডি, কিন্তু ওরা প্রশ্নে বলছিল ত্রিভুজের ক্ষেত্রফল 48। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখবো 6 এডি সমান সমান 48, ওকে। তাহলে আমরা এবার 6 এর যে পাশে গুণ আছে আমরা এপাশে ভাগ করে দিব। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখো কি হবে, এডির মান হবে 6 টা 48 6, তাহলে এডি লম্বের দৈর্ঘ্য হলো 6 একক, এটাই কিন্তু আনসার, ওকে। তাহলে এবার তোমরা এই ম্যাথটা করে ফেলবা, একদম ইজি। এরপরে দেখো কি বলছে, যে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে দেখবো 60 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো। দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, এই 2 থেকে আমরা এই যে লিখছি এগুলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 60 থেকে 2 3 5 7, তোমরা জানো মৌলিক সংখ্যা মানে যেগুলোকে ভাঙা যায় না, ভাঙলে এক আর ওই সংখ্যা ছাড়া পাওয়া যায় না। আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, আর একমাত্র জোড় মৌলিক সংখ্যাও 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। এবার দেখো এখানে এন হলো কত, 17, 17টা সংখ্যা পাওয়া গেছে, হ্যাঁ, এর থেকে ছোট মৌলিক সংখ্যা পাওয়া গেছে 17টা, যা একটা বিজোড় সংখ্যা। এখন আমরা তো বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র জানি, মধ্যক মানে এন যোগ 1 বাই 2তম পদ, ওকে, বা সংখ্যাটার সাথে 1 যোগ দিয়ে 2তম পদ। এখন আমরা কি করছি, এখানে সংখ্যাটা তো 17, এন এর মান 17 যোগ 1 2তম পদ, তোমরা ডাইরেক্ট সূত্র না লিখতে চাইলে এটা লিখলেও হবে, এটার সাথে 1 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে কি হলো, এখানে দেখো, তাহলে 17 যোগ 2 1 যোগ করলে 18 হবে ভাগ 2, 18কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 9 দুগুণ 18, ওকে। তাহলে 9তম পদ, এখন 9তম পদ কত দেখো, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 23 নম্বর, 23, ওকে। তাহলে মধ্যক কত, মধ্যক হলো 23। এরপরে দেখো তোমরা পরের ম্যাথ কিভাবে করবা, এখানে দেখো একটা টি-20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো, অনেকগুলো রান দিয়ে দিছে, দেখো রান, আর এখানে হলো দেখো এখানে দিছে ওভার, উপরে দিছে ওভার, আর নিচে দিছে রানগুলো। এগুলোর সাথে রেখাচিত্র আঁকবা। দেখো তোমাদের রেখাচিত্র তোমরা কিভাবে আঁকবা, দেখো এটা একটা রেখাচিত্র, কিভাবে আঁকছি আমরা, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, এই পাশে তোমরা ওভারের নামগুলো লিখবা, ওকে, আর এদিকে তোমরা রানগুলো লিখবা, ওকে, এদিকে তোমরা রানগুলো লিখবা। এখন এদিকে তোমরা রান কিভাবে দিলে, এখানে শূন্য দিলাম, 0 2 4 6 8 10 12 14 16, এটা ধারাবাহিক মান দিয়েছি, এবার আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিয়েছি। তোমরা যে গ্রাফ পেপার দেয়, গ্রাফ পেপারে যে দেখো মাঝখানে 5 নম্বর ঘরে ঘরে একটা করে লাল দাগ থাকে, বোল্ড কালার দাগ থাকে, ওই দাগের মধ্যে প্রত্যেক দাগে একটা করে ওভার লিখবা। আর এখানে প্রত্যেকগুলো দাগে তোমরা প্রত্যেক 5 10 15 20 এভাবে করে লিখবা, কারণ প্রত্যেক 5টা করে ঘর থাকে। এবার দেখো 1 নম্বর ওভারে রান করছে 6, এই যে প্রথম ওভারে রান হয়েছে 6, দ্বিতীয় ওভারে রান ছিল 12, এই যে দ্বিতীয় ওভারে রান 12, তৃতীয় ওভারে রান ছিল কত 10, এই যে তৃতীয় ওভারে 10, চতুর্থ ওভারে কত, চতুর্থ ওভারে 3, এই যে 3, এই যে 2 আর 4 এর মাঝামাঝি 3, পঞ্চম ওভারে 7, এই যে দেখো 6 8 আর 6 এর মাঝামাঝি 7, আর ষষ্ঠ ওভারে 15, ষষ্ঠ ওভারে এই যে 14 পরে হলো কত দেখো, 14 পরে 15। তাহলে দেখো এভাবে তোমরা গ্রাফটা করে ফেলবা, তাহলে এভাবে করলে তোমাদের হয়ে যাবে, ওকে, কিছু লিখতে হবে না, এভাবে লিখে দিলেই হবে। দেখো এইভাবে তোমরা গ্রাফটা বোল্ড করে দিতে পারবা, আমি এভাবে লিখে দিচ্ছি, এটাও তোমরা করতে পারবা, ওকে। তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে এবার দৃশ্যপট নির্ভর যে ম্যাথ গুলো আছে, রচনামূলক প্রশ্ন, এগুলো তোমাদেরকে আমি শিখাবো একটু। দেখো দেখো কি বলছে, যে একটা টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি, প্রস্থ হলো 4 ফুট। এবার টেবিলের প্রস্থকে সেমি এককে প্রকাশ করো। তাহলে কি বলছে আমাদের, তাহলে আমরা কিভাবে করবো দেখো, টেবিলের প্রস্থকে সেমি এককে প্রকাশ কিভাবে করবো, দেখো দেওয়া আছে টেবিলের প্রস্থ 4 ফুট, কত দেওয়া আছে 4 ফুট, 4 ফুটতে সেমি বানাবো, মনে রাখবা
ফুট থেকে আগে ইঞ্চিতে বানাইতে হবে। তো 1 ফুট মানে 12 ইঞ্চি, এটা মনে রাখবা। তাহলে 4 গুণন 12 ইঞ্চি, তাহলে 48 ইঞ্চি বললাম। ইঞ্চি থেকে আবার সেমিতে বানাইতে পারবো, কারণ 1 ইঞ্চি মানে 2.54 সেমি, এই জন্য 2.54 দিয়ে গুণ দিয়েছি। ওকে, তাহলে আমরা এটা গুণ করলে হবে এত 121.92 সেমি। তাহলে এটা হলো টেবিলের প্রস্থ। শিক্ষার্থী দেখো, এবার আমরা কি করবো দেখো, টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করব। টেবিলের প্রস্থ আমরা কতে পেয়েছিলাম 48 ইঞ্চি। ওকে, আর টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি। এখন আমরা এই 5 ফুটকে আমরা 6 ইঞ্চিকে আগে একসাথে ইঞ্চি বানাবো। কি বানাবো? ফুট থেকে ইঞ্চি বানানোর জন্য 12 দিয়ে গুণ দিতে হবে। ওকে, 5 গুণন 12, তাহলে হলো 5 12 60, আর এই 6 ইঞ্চি যোগ দিয়েছি একসাথে। ওকে, কারণ পুরোটা ইঞ্চি বের হবে, ফুট থেকে ইঞ্চি আর এই ইঞ্চি। তাহলে টোটাল কত হলো? 5 12 60 আর 6 66 ইঞ্চি। তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে 66 ইঞ্চি হবে। আর টেবিল দলের প্রস্থ 48 আর দৈর্ঘ্য হলো 66। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য আগে বলছে, আমি দৈর্ঘ্যটা আগে লিখবো, অনুপাত দিয়ে আমরা কি করবো, প্রস্থটা যে 48 সেটা লিখবো। এটাতে ভাগ করা যায় যদি বিশেষ সংজ্ঞা দিয়ে, যেমন 6 দিয়ে দুইজনকে ভাগ করা যায়। 6 দিয়ে আমি এটাকে ভাগ করলে 11, এটাকে ভাগ করলে 8, তাহলে এটাই আমার কিন্তু আনসার। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 11:8। এবার দেখো, টেবিলের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের শতকরা কত ভাগ বেশি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা বলছিলাম যে শতকরা কিভাবে বের করবা। তাহলে আগে টেবিলের প্রস্থ 48 ইঞ্চি, এটা আমরা লিখছি ক হতে। খ হতে টেবিলের দৈর্ঘ্য পেয়েছি 66 ইঞ্চি, এটা লিখছি। এবার দৈর্ঘ্য কত বেশি? দৈর্ঘ্য বেশি না, 66 বেশি। তাহলে এবার কত বেশি? কত বেশি দেখো, আমরা এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো কত? 18 ইঞ্চি। এটা আমরা দৈর্ঘ্যটা বেশি। তাহলে শতকরা কিভাবে বের করবো? যেহেতু দৈর্ঘ্য বেশি বলছে, তাহলে দৈর্ঘ্যের বেশিটা উপরে দেবো আর মূল দৈর্ঘ্যটা নিচে দিব। এই যে মূল দৈর্ঘ্য ছিল 66, নিচে দিয়েছি, গুণন 100%। ওকে, তাহলে এটা যদি আমরা 18-র সাথে 100 গুণ করে 66 দিয়ে ভাগ দাও, তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে এটাই আনসার। ওকে, তাহলে এভাবে তোমরা ম্যাথ করবা। তোমরা মিনি ক্যালকুলেটর নিয়ে যাবা স্কুলে, কমপক্ষে তোমাদের বাচ্চা ক্যালকুলেটর গুলোতে থাকে ছোট ছোট, আর সাইন্টিফিক দিলে তো সমস্যা নেই, কিন্তু তোমার কমপক্ষে মিনি ক্যালকুলেটর নিয়ে যাবা, দিবে টিচাররা ব্যবহার করতে। এরপরে ম্যাথটা দেখো তোমাদের, যে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির এত অংশ নিজের জন্য, এত অংশ স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য 6 লাখ টাকা। তা প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশে পেল? এবার উক্ত ব্যক্তির স্ত্রী এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো। এবার দেখো, এটা তোমরা কিভাবে করবা। দেখো, ব্যক্তি নিজের জন্য রাখছে 4/1 ভাগ, স্ত্রীর জন্য রাখছে 8/1 ভাগ। তাহলে ব্যক্তি তার এবং তার নিজের এবং স্ত্রীর জন্য মোট রাখছে কত? দুইটা যোগ দিয়ে দিব। দুটো যোগ দিলাম। এবার আমরা 4 আর 8 এর লসাগু হবে 8। ওকে, এবার 8 দিয়ে 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2, 2 আর 1 এ গুণ করলে 2 1 কে 2। লসাগু করার নিয়ম হলো দুইটা লসাগু করে নিচে রাখতে হয়, পরে এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয়। 4 দিয়ে 8 এ ভাগ করলে 2, এবং ওইটার সাথে উপরেরটার সাথে গুণ দিতে হয়, 2 1 কে 2। আবার 8 দিয়ে 8 এ ভাগ করলে 1 হবে, 1 এর সাথে গুণ করলে 1 হবে। তাহলে উপরে 2 আর 1 3, নিচে 8। তাহলে অবশিষ্ট সম্পত্তি কতটুকু রইলো, বা 2 সন্তান কতটুকু পেলো? তাহলে আমরা মোট সম্পত্তি ধরতে হয় সবসময় 1। তাহলে 1 থেকে আমরা এই যে ব্যক্তি তার নিজের জন্য যেটুকু রাখছে এটা বাদ দিয়ে দিব। বাদ দিলে দেখো 8 থেকে 8 বাদ দেবে, এটা আবার লসাগু করবো, যে 8, 8 একে 8, এই যে উপরে 3। হ্যাঁ, 8 থেকে 3 বাদ দিলে 5 হবে, 5/8। তাহলে অবশিষ্ট সম্পত্তি হলো, বা 2 সন্তান পেলো হলো 8/5 ভাগ। ওকে, তাহলে প্রত্যেক সন্তান কতটুকু পাবে? এটা 2 সন্তান পেয়েছে। তাহলে আমরা 2 জন যেহেতু এটুকু পেয়েছে, তাহলে একজনের কম পাবে, ভাগ হবে, ভাগ 2 দিয়েছি। এই 2 ভাগকে আবার গুণ করে উল্টাই দিছি, নিচে ফাঁকা থাকলে 1 থাকে মনে মনে, এই 1টা উপরে দিয়ে দিছি। হ্যাঁ, নিচে 2। তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, উপরে 5 একে 5, নিচে 8 2 16। ওকে, তাহলে এভাবে উত্তর হলো 5/16। এবার দেখো, ব্যক্তি ও তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য কত? 6 লাখ টাকা ছিল। এখন ব্যক্তি তার স্ত্রীর জন্য মোট রাখছে কত? 8 এর 3 ভাগ, আমরা কতে পেয়েছি। এখন দেখো আমরা, তাহলে 8 এর 3 ভাগ অংশের মূল্যই কিন্তু এই 6 লাখ টাকা। ওকে, তাহলে সম্পূর্ণ অংশের মূল্য আমরা বের করব। মূল্য কত হবে? তাহলে এত, এই 6 লাখ গুণন এই যে এটা আমরা উল্টে যাবে। ওকে, 8টা উপরে যাবে, 3টা নিচে আসবে। এখন দেখো, তাহলে এটা যদি আমরা কি করি, এটা 3 দিয়ে এটাকে কাটাকাটি করি, তাহলে 3, তারপর 3 দিয়ে কাটলে হবে 3 দুগুণে 6, 2 হবে। তাহলে এটা 2 লাখ হবে। আর 2 এর সাথে 8 গুণ করলে 8 দুগুণে 16 লাখ হবে। হ্যাঁ, এভাবে। তাহলে এটা তোমরা এভাবে লিখে ফেলবা। এরপর দেখো স্ত্রী তাহলে কতটুকু পেলো। তাহলে স্ত্রী পেলো এত, এর 8/1 ভাগ, কারণ স্ত্রীর সম্পত্তি পেয়েছিল, স্ত্রীর জন্য রাখছিল 8/1 ভাগ। তাহলে তার স্ত্রী পেলো এত গুণন 8/1 ভাগ। তাহলে স্ত্রী পেলো এই যে 8 দিয়ে 16কে ভাগ করলে 8 2 16, 2, 2 দিয়ে এটা পাবা। এক সন্তান পেলো কতটুকু? তাহলে এক সন্তান পেলো, এটার সাথে এক সন্তানের অংশ ছিল এটা 16/5, এটা গুণন 16/16 উপরে 5। তাহলে 16 দিয়ে এটা কাটলে 1 হবে, 5 দিয়ে গুণ করলে 5 একে 5 হবে। তাহলে স্ত্রী পেলো, এক সন্তান পেলো। ওকে, তাহলে ব্যক্তির স্ত্রী তার এক সন্তানের সম্পত্তির পার্থক্য কত? তাহলে আমরা 5 থেকে 2 লাখ বাদ দেবো, তাহলে 3 লাখ। ওকে,
কয় স্কুলের খেলা মাঠের দৈর্ঘ্য প্রস্থ হবে 30 মিটার বেশি। ক্ষয় স্কুলের খেলা মাঠের দৈর্ঘ্য কয় স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ, উভয় মাঠের পরিসীমা 140। বলছে কয় স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আমরা কিভাবে করবো ম্যাথ দেখো, যে ধরি কয় স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার, তাহলে কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে, x প্লাস 30 মিটার। এখন মাঠের পরিসীমা হবে কত, আমরা জানি পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হলো কত, আমাদের দৈর্ঘ্য হলো x প্লাস 30 আর প্রস্থ হলো কত, x। তাহলে এখন দেখো 2 ইন্টু x প্লাস 30 প্লাস x, এখানে আমরা x আর x যোগ করলে 2x হবে আর এই 30, তাহলে এটা মাঠের পরিসীমা 2 ইন্টু 2x প্লাস 30 মিটার। এখন পরিসীমা দেওয়া ছিল 140, তাহলে আমরা এটা সমান সমান 140 লিখবো। এবার 2 গুণ আছে, 2 এর পাশে ভাগ করে দিব। ওকে, এবার আমরা 2 দিয়ে 140 কে ভাগ করলে 70 হয়। এবার আমরা প্লাস 30 এর পাশে মাইনাস 30 করে দিব। 2x সমান সমান 70 থেকে 30 বাদ দিলে 40 হয়। এবার 2x সমান x সমান সমান 2 ভাগ করে দিব। 40 কে ভাগ করলে 2 দিয়ে 20 হয়ে যায়। তাহলে খেলার মাঠের প্রস্থ আমরা x ধরছিলাম, x এর মান হলো 20 মিটার। ওকে, যদি দৈর্ঘ্য বলতো তাহলে 20 যোগ 30 দিলে 50 মিটার হয়ে যেত। এই যে দৈর্ঘ্য 20 যোগ 30 50 মিটার। ওকে, বলছে কি কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি, গাণিতিক বিশ্লেষণে দেখাতে বলছে। এখানে আবার বলছে ক্ষয় স্কুলের মাঠের দৈর্ঘ্যটা কয় স্কুলের মাঠের প্রস্থের দ্বিগুণ। আমরা কয় স্কুলের মাঠের প্রস্থ পেয়েছি 20 মিটার, তাহলে তাহলে ক্ষয় স্কুলের মাঠের দৈর্ঘ্য কত হবে, তাহলে 20 এর ডাবল হলো কত 40। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার পরিসীমা দুইটারই দেওয়া আছে সেম অঙ্ক। দেখো ক হতে প্রাপ্ত কয় স্কুলের মাঠের দৈর্ঘ্য হলো 50 আর প্রস্থ হলো 20 মিটার, তাহলে কয় স্কুলের খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে। তাহলে কয় স্কুলের খেলার মাঠের ক্ষেত্রফল হবে 50 আর 20 গুণ করলে তাহলে আমরা 1000 পেয়ে যাবো। হ্যাঁ, এখন দেখো কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য কয় স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ বলছিল, তাহলে কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য কত 20 গুণন 2, তাহলে 20 দুগুণে 40 মিটার। তাহলে কয় স্কুলের খেলার মাঠের প্রস্থ কত হবে, আমরা ধরলাম y মিটার। এখন প্রশ্নের মধ্যে কি এই যে পরিসীমা হবে কয় স্কুলের খেলার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 140, এখান থেকে আমরা y এর মানটা বের করব। তাহলে দুইটা ভাগ করে দিছি একইভাবে, এই 40টা পাশে তারপর 70 হয়েছে, 40টা পরে পাশে বিয়োগ করে দিছি, ও এর মান 30 হয়েছে। তাহলে ক্ষয় স্কুলে খেলা মাঠের ক্ষেত্রফল কত হবে, 40 গুণন 30 1200 বর্গ মিটার। তাহলে তো আমাদের ওইটা ছিল এটা হলো 1200 ক্ষয় স্কুলে, আর ক্ষয় স্কুলে ছিল 1000। তাহলে ক্ষয় স্কুলের খেলা মাঠের চেয়ে ক্ষয় স্কুলের খেলা মাঠের ক্ষেত্রফলটা বেশি। কত বেশি বিয়োগ করলেই পাই যাবে। দেখো শাওন একটি দোকান থেকে দেখো প্রতিটি কলমের দাম x টাকা হিসাবে 1 ডজন কলম কিনলো। দোকানদার কাছে 100 টাকার নোট দেয়, দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকার একটা নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত। তাহলে আমরা তো জানি এক ডজন 12টা, তাহলে একটা কলমের দাম ছিল x টাকা, তাই না। তাহলে 12টা কলমের দাম কত হবে, 12x টাকা। ওকে, তাহলে শর্তের মধ্যে কি দেখো দোকানদার কাছে 100 টাকা নোট দিয়েছে, 28 টাকা ফেরত দিছে। তাহলে 12x এর দাম হলো 100 টাকা থেকে 28 টাকা বাদ, দেখো 100 থেকে 28 বাদ দিলে এটা হলো এই 12টা কলমের দাম। এই জন্য আমরা লিখছি 12x সমান সমান এই যে 100 মাইনাস 28। হ্যাঁ, তাহলে 12x কত হবে, 72 হবে। এক্সটা 12 এর পাশে ভাগ করে দিছি। ওকে, x এর মান 6, তাহলে একটি কলমের দাম কত 6 টাকা, প্রতিটি কলমের মূল্য 6 টাকা। এবার শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা কলম ক্রয় বাবদ মোট খরচ বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করবো এই ম্যাথটা। প্রিয় শিক্ষার্থীরা, যদি ম্যাথগুলো তোমাদের আরো স্পেসিফিক ভাবে বোঝার প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবা প্রত্যেকটা ম্যাথে আমি আলাদা করে বুঝিয়েছি, সেই ম্যাথের ভিডিওটা দেখো। আমি এখানে একটা ভিডিওতেই সবগুলো ম্যাথ দিতে চাচ্ছি, এই জন্য আমি একটু স্পিডে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা কলম ক্রয় বাবদ মোট খরচ বের করবো। কারণ এখানে বলছে সে অন্য দোকান থেকে 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকা দিচ্ছে, দোকানদার তাকে 50 টাকা ফেরত দিচ্ছে। সে অঙ্ক দেখো, একটা খাতার দাম 30 টাকা, তাহলে ওয়াইটি খাতার দাম কত, এই গুণন 30, তাহলে 30 ওয়াই টাকা। মানে এই যে একটা খাতা 30 টাকা ছিল, তাহলে দোকানদার 30 টাকা দিছে, সে 200 টাকা দিছে, 50 টাকা ফেরত দিছে। দেখো 200 থেকে 50 বাদ, সেম টাইপের অঙ্ক। হ্যাঁ, 30 ওয়াই সমান সমান, তাহলে 200 থেকে 50 বাদ দিলে 150 আর 30 এর পাশে ভাগ করে দিয়েছি। তাহলে 150 কে 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 হবে। এখন দেখো তাহলে শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা 5টা। ওকে, তাহলে খাতা কলম ক্রয় বাবদ মোট খরচ কত, খাতা কলম ক্রয় বাবদ মোট খরচ কত। তার মানে খাতার দাম হলো 30 ওয়াই আর কলমের দাম ছিল 12x, তাহলে 30 ওয়াই 30 গুণন কত, ওয়াই এর মান হলো 5 আর যোগ খাতা ছিল 12x, 12 আর x এর মান হলো 6, তাহলে এর 150 যোগ 6 12 72, তাহলে টোটাল হবে কত 222। ওকে, এবার দেখো এটা আয়তাকার গিফট বক্সের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, গিফট বক্সের আয়তন বের করতে বলছে। বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে। দেখো গিফট বক্সের দৈর্ঘ্য হলো 30 মিটার, এ হলো 30, ধরলাম এ বি সি ধরলে সুবিধা।
প্রস্থ বি হলো 20, উচ্চতা সি হলো 10। তাহলে আয়তাকার গ্রিড ভাগ ছিল, তাহলে আয়তন কত হবে? এবিসি। আয়তন কি হবে? তিনটা গুণ করে দেবো, তাহলে এবিসি। তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিয়েছি। গুণ করলে আমরা কি পাবো? দেখো 6000 ঘন সেমি পাবো। এই আয়তন পেয়ে গেছে। আয়তন মানে আয়তাকার যে কোনো ঘনবস্তুর আয়তন হলো এবিসি। ওকে, বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? দেখো এটা কিভাবে বের করবো আমরা? দেওয়া আছে গিভ করছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওকে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এবিসি ধরলে দেখো মনে থাকবে, এবিসি ধরে নেবা, যে কোনোটাকে ধরলেই হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু এবি বিসি সি এ, এটা মনে রাখবা, 2 ইন্টু এবি বিসি সি এ। গুণ আকারে 2 এই যে ইন্টু এ আর এর মান 30, এবি এগুলো গুণ আকারে আছে, গুণন বির মান 20, এই যে যোগ বিসি বির মান 20 গুণন সি 10 যোগ সির মান 10 গুণন এর মান 30। ওকে, তাহলে আমরা আগে গুণগুলো করে দেবো। 20 আর 30 গুণ করলে 600 যোগ 20 আর 10 গুণ করলে 200 যোগ 10 আর 30 গুণ করলে 300। এবার আমরা 2 গুণন এটা সবগুলো যোগ করে দেবো 1100, 2200 বর্গ সেমি। ওকে, তাহলে রঙিন কাগজ দিয়ে মোড়াতে এতটুকু কাগজ লাগবে। হ্যাঁ, এটাই কাগজ লাগবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিচের একটা চিত্রটা লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে চিত্রটির নাম কি? তাহলে দেখো এটার নাম হলো কি? স্তম্ভলেখ। এটার নাম কি বলো তোমরা? স্তম্ভলেখ। এবার আমাদের বলছে কি দেখো, চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে, প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজায় প্রচুরক নির্ণয় করব। আর গতে বলছে গড় নির্ণয় করব, নর্মাল অঙ্ক। ওকে, তাহলে দেখো তোমরা কি করবা, এটা হলো স্তম্ভলেখ। চিত্রে উল্লেখিত সংখ্যাগুলো হলো এই সবগুলো সংখ্যা তোমরা লিখবা ছোট থেকে বড় পর্যন্ত। আর সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে ছোট থেকে বড় তোমরা সাজায় লিখবা। কোনোটা দুইবার থাকলে দুইবারও লিখবা, কোনো সমস্যা নেই, সাজায় লিখবা। যেহেতু 20 সবচেয়ে বেশি বার আছে, সর্বাধিক বার 3 বার আছে 20, তাহলে প্রচুরক হলো 20। ওকে, এটা মনে রাখবা, যেটা বেশি বার থাকে ওটাই প্রচুরক। যদি একটাও বেশি বার না থাকে, সব একবার করে থাকে, উত্তর হবে প্রচুরক নেই। যেহেতু 20 সবচেয়ে বেশি বার আছে, তাহলে প্রচুরক হবে 20। আর 20 যদি 3 বার, 30 যদি 3 বার থাকতো, তাহলে প্রচুরক হয়তো 20 আর 30। ওকে, দেখো আবার গড় কিভাবে বের করবো, দেখো উপর থেকে সমষ্টি সবগুলো যোগ করে দিব 402, আর উপর থেকে সংখ্যা হলো 16, তাহলে আমরা গড়, সুতরাং গড় মানে কি জানি? উপর থেকে সমষ্টি, নিচে উপর থেকে সংখ্যা, 402 নিচে 16, ভাগ ক্যালকুলেটরে ভাগ দিয়ে দিবা, দেখবে এটা পেয়ে যাবো। ওকে, ছোট ক্যালকুলেটর নিয়ে যাবা, তাহলে তোমরা পারবা। এরপরে দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, এখানে বলছে সিডিএইচ জি চতুর্ভুজের ক্ষেত্রফল। এই যে সিডিএইচ জি, সিডিএইচ জি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম। এটা একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে এইচ এর মান 10, এতটুকুর মান 10 দেওয়া আছে। ওকে, আবার কি বলছে, ডিই সি এফ, তারপর হলো এইচ ই এফ জি সব 5, তাহলে এতটুকুর মান হলো 5। এটা 10, এতটুকু উচ্চতা দেওয়া আছে 5। এই যে এইটুকু 20 মানে কি? তাহলে এটাও 20, তাহলে এটা 20, এটা 10 দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে 5। প্রিয় শিক্ষার্থীরা, যখন ট্রাপিজিয়াম করবা তখন দেখবো এটা আর এটা সমান্তরাল। দেখো এটা কখনোই ছেদ করবে না, এটা কখনোই ছেদ করবে না। তাহলে ট্রাপিজিয়াম যেটা সমান্তরাল ছেদ করে না, এই দুইটাকে একটা এ ধরতে একটা বি ধরতে হয়। ট্রাপিজিয়ামের সূত্র হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এইচ মানে উচ্চতা, এ হলো এই দুইটা বাহু, এইচ মানে এই দুইটা দূরত্ব। এটা চাইলে এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা দেখো এইভাবে বের করে ফেলবো খুব ইজিলি। দেখো দেওয়া আছে সিডি এই যে চতুর্ভুজের কি হলো, এই যে মান 10, এ বি সি ডি এগুলো 20, এই সি এফ জি তাহলে 5 আছে। তাহলে এটা সমান্তরাল যেহেতু, তাহলে ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ, ওই বাহু দুটা যোগ দিয়ে দিবা, সমান্তরাল বাহু দুটা যোগ দিয়ে দিবা, গুণন উচ্চতা দিয়ে দিবা। হাফ এই দুটা যোগফল গুণন উচ্চতা। ওকে, উচ্চতা 5, তাহলে এটা হাফ গুণন 20 আর 10 যোগ করলে 30 গুণন 5। 2 দিয়ে 30 কে ভাগ করলে হয় 15, 5 15 75। এটা হলো নির্ণয় ক্ষেত্রফল, এটা 75। ওকে, এরপরে দেখো তোমাদের কি বলছিল পরের ম্যাথটা, একের টাইলসটির মূল্য 200 টাকা হলে ঘরের মেঝে টাইলস দিয়ে পূরণ করতে টাইলসের সংখ্যা খরচের পরিমাণ বের করো। তাহলে এখানে কয়টা টাইলস লাগবে এবং টাইলসের খরচ কত, এটা দেখতে হবে। একটা টাইলসের দাম 200 টাকা, আগে টাইলসের সংখ্যা বের করতে হবে। পরে তো যেহেতু টাইলসের মূল্য 200 টাকা, ওই টাইলসের সংখ্যাকে 200 দিয়ে গুণ দিলে উত্তর পাই যাবা। তাহলে টাইলস বের করার জন্য পুরাটার ক্ষেত্রফল লাগবে। তো আমি তো এতটুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি কতে, তাহলে এইটার ক্ষেত্রফল বের করবো। এটা তো একটা আয়তাকার, দেখো 20 আর 15, তাহলে আয়তাকার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই দুইটা গুণ দিব, ক্ষেত্রফল পাই যাবো, আর আগের ক্ষেত্রফল হচ্ছে দুইটা যোগ দিয়ে দেবো, টোটাল ক্ষেত্রফল পেয়ে গেছি। আবার এই টাইলসের ক্ষেত্রফল বের করবো। দেখো একটা বর্গাকার টাইলস, দেখো বর্গাকার টাইলস ক্ষেত্রফল এটা এদিক 5 এদিক 5, ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, তাহলে 5 5 25। তাহলে এর পুরাটার ক্ষেত্রফলকে এর ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলেই কয়টা টাইলস লাগবে পেয়ে যাবা। ওই টাইলসের সঙ্গে যদি 200 গুণ দিয়ে দাও, তাহলে পুরো টাকাও পেয়ে যাবা। দেখো বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 5, তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে? 5 5 25। আবার এই যে তার মানে এই ওই যে উপরে প্রথম অংশের আমরা মেজের ক্ষেত্রফল পেয়েছিলাম 75,
এখন আয়তাকার অংশের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 15। তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এই দুইটা গুণ করে দিছি, 20 আর 15, 300 হয়েছে। তাহলে আমরা এই দুইটা ক্ষেত্রফল একসাথে যোগ দিয়ে দেবো। দেখো টোটাল মেজের ক্ষেত্রফল এটা, এতটুকু। এখন তাহলে টাইলস লাগবে কয়টা? কৃষিক্ষেত্রে মনে রাখবা, যদি এরকম দেখো এরকম তোমাদেরকে বলছে কয়টা টাইলস লাগবে, মেঝেতে দিবা, এটা ক্ষেত্রফল বের করতে হয়েছে। মেজের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেবো। তখন টাইলসের ক্ষেত্রফল ছিল 25 আর মেজের ক্ষেত্রফল ছিল এটা, ভাগ দিয়েছি, 15টি টাইলস পেয়ে গেছে। এখন একটা টাইলসের দাম 200 টাকা, তাহলে 15টি টাইলসের দাম 200 গুণন 15, তাহলে উত্তর পেয়ে গেছি 3000। ওকে, তাহলে এইভাবে তোমরা কি করবা, এই নমুনা প্রশ্নের এনসিটিভি যে প্রশ্নের ম্যাথ গুলো আছে এগুলো তোমরা করবা, এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো করার পর তারপর তোমাদের বইয়ে যে সমাধান, বইয়ের যে সাজেশন আমি একটা দিয়েছি, তোমরা ম্যাথ প্লে লিস্টে গিয়ে সাজেশনটা খুঁজে বের করে এটা দেখবা, এই ম্যাথ গুলো করবা, তোমরা ইনশাল্লাহ সব কমন পাবা। ভালো থেকো।